বাংলাদেশে এই মুহূর্তে গুপ্ত এই শব্দটা নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে এবং গুপ্ত বললে কেউ কেউ রেগে যাচ্ছে, সেই ব্যাপারগুলো প্রচণ্ড মজা দিচ্ছে এবং সেই মজা দেওয়ার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন গুপ্ত নিয়ে আলোচনা হচ্ছে তখন জাতীয় সংসদেও গুপ্ত নিয়ে আলোচনা হয়েছে। গত পরশুদিন চট্টগ্রামে সরকারি সিটি কলেজে এই গুপ্ত লেখা নিয়ে ছাত্রদল এবং শিবিরের যে সংঘর্ষ দেখলাম, প্রায় ২০ জনের মতো আহত হয়ে হাসপাতালে গেল এরকম শুনলাম। তারপরে বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়ল এই গুপ্ত আন্দোলন এবং গুপ্ত লেখা তারা লিখবে, ছাত্রদল প্রকাশ্যে ঘোষণা দিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে গুপ্ত লেখা হলো, গুপ্ত যার অবস্থান, বাড়ি তার পাকিস্তান, ঠিকানা তার পাকিস্তান, এভাবে লেখা হলো এবং এই লেখাই একটা পক্ষ বেজায় খেপে গেল এবং এই একটা পক্ষ, একটা রাজনৈতিক পক্ষ যখন ভাবা হচ্ছে তখন যিনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না কিন্তু ডাকসুর নেতা হয়েছেন এবং ডাকসুর নেতা হওয়ার পর থেকে এহেন কোনো বিতর্ক নাই যেটা তিনি জন্ম দেননি এবং বিতর্কিত মন্তব্য করতে সিদ্ধহস্ত হিসেবে পরিচিতি পেয়েছেন সেই ডাকসুর সাহিত্য সম্পাদক, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক। তিনি এবার বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে যে যাচ্ছে তাই নোংরা মন্তব্য করলেন, যে সকল বক্তব্য দিলেন সেই বক্তব্যগুলো যদি সরকার আমলে নেয় তাহলে শুধুমাত্র প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে এই ধরনের নোংরা মন্তব্যের কারণে তাকে গ্রেপ্তার করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ একটা দেশের কোনো নাগরিক তার দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এত নোংরা কথা বলতে পারে, এটা হতে পারে না। স্বাভাবিকভাবেই একটু সমালোচনা করলেই তাকে রোষানলে পড়তে হয়। এরকমটা যখন দেখছি শুধুমাত্র ডাকসুর নেতা এই পরিচয়ের কারণে কিংবা একটা ধর্মভিত্তিক ছাত্র সংগঠনের সঙ্গে সংযোগ আছে এই পরিচয়ের কারণে যদি এত নোংরামি করার পরেও তার ব্যাপারে কোনো ধরনের কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে বোঝা যাবে যে সরকারও দ্বৈত নীতি অবলম্বন করছে। সরকারও কারো ক্ষেত্রে নরম, কারো ক্ষেত্রে গরম, এই পদ্ধতিতেই আগাতে চাচ্ছে। কি বলতে চাইলেন মোসাদ্দেক আদতে? প্রাসঙ্গিক আলোচনা আরও থাকবে। মোসাদ্দেককে ছাত্রদলের একজন তার দাঁত ভেঙে দেওয়ার জন্য হুমকি দিয়েছে, এরকম অভিযোগ তিনি গণমাধ্যমে করেছেন। এই আলোচনা যেমন করব, তেমনি বাংলাদেশে, বাঙালির ইতিহাসে প্রথম গুপ্ত কে ছিলেন সেই ইন্টারেস্টিং আলোচনাটাও করব। যে বাংলাদেশের ইতিহাসে কিংবা বাংলাদেশের সাহিত্যের ইতিহাস যদি আমরা খুঁজতে চাই তাহলে প্রথম গুপ্ত কে ছিলেন সেই ইন্টারেস্টিং আলোচনাটা করে ব্যাপারটা বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডাকসু নেতা মোসাদ্দেকের তারেক রহমান সম্পর্কে অধ্যত্বপূর্ণ এবং বাজে মন্তব্য করা। তারেক রহমান তো আর এখন ব্যক্তি তারেক রহমান নেই, তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এরকম কথা বলা যায় কি না সেটা একটা প্রশ্ন আসবেই। কারণ মোসাদ্দেকের এই বয়ানের পরেও যদি তার ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ না নেওয়া দেখা যায় তাহলে বুঝতে হবে যে প্রধানমন্ত্রী সম্পর্কে এরকম বক্তব্য দেয়া যায়। এখন দেখার বিষয় যে সরকার সেটা প্রতিষ্ঠিত করবে কিনা। কিন্তু মূল আলোচনায় যাওয়ার আগে একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপারে আপনাদেরকে জানাতে চাই যে বাংলাদেশের ইতিহাসে, বাঙালির ইতিহাসে প্রথম গুপ্ত কে ছিলেন এবং এই আলোচনাটাও প্রাসঙ্গিক ক্রমে যারা জ্ঞানী কিংবা সাহিত্যের ছাত্র কিংবা সংস্কৃতি কর্মী তারা এই আলোচনাটা কিন্তু ফেসবুকে খুবই কৌশলে ছড়িয়ে দিয়েছেন। বাংলা সাহিত্যের দিকে যদি তাকাই তাহলে প্রথম গুপ্ত ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, কারণ তার নামের সঙ্গে গুপ্ত ছিল। এই যে গুপ্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত, তিনি মাত্র 46 বছরে এই ধরাধামে টিকতে পেরেছিলেন। 1812 সালে 23 জানুয়ারি তার জন্ম হয়েছিল, 1859 সালে তিনি মৃত্যুবরণ করেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত মূলত 19বিংশ শতাব্দীর একজন বাঙালি কবি, সাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন। তিনি সংবাদ প্রভাকর এর সম্পাদকও ছিলেন। এই সংবাদ প্রভাকর বাংলাদেশের সাহিত্যের অন্যতম একটা বড় উপাদান, সেই পত্রিকার তিনি সম্পাদক ছিলেন। ঈশ্বরচন্দ্র
ঈশ্বরচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ কীর্তিগুলোর মধ্যে রয়েছে ভারতচন্দ্র রায়, রামপ্রসাদ সেন, নিধু গুপ্ত, হরু ঠাকুর ও কয়েকজন কবিয়ালের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার করে প্রকাশ করা। পরবর্তীকালের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় প্রমুখ লেখকের জন্য একটি উপযুক্ত ক্ষেত্র তৈরি করার কৃতিত্ব তার। যদিও ঈশ্বরচন্দ্রের কাব্যরীতি পরবর্তীকালে বাংলা সাহিত্যে আর অনুসৃত হয়নি, তথাপি একথা স্বীকার্য যে ভবিষ্যৎ বাংলা সাহিত্যের জন্য তার গঠনমূলক চিন্তা ভাবনা ও আদর্শ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ঈশ্বরচন্দ্র গুপ্তকে নিয়ে খুবই ইন্টারেস্টিং একটা ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। তার ছবির এআই ভার্সন দিয়ে লেখা আছে সেখানে যে বাঙালির প্রথম গুপ্ত ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। এবার মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনায় যাওয়ার আগে আরেকজন এই যুগের লেখক, তার একটা বক্তব্য ফেসবুকে তিনি পোস্ট দিয়েছেন। সকৃতি নোমান তিনি লেখক, তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন এই গুপ্ত শব্দটা নিয়ে। তিনি লিখছেন, তার পোস্টটা দেখে নিন। তিনি লিখছেন, গুপ্ত শব্দটি ক্রমশই গালিতে রূপান্তরিত হচ্ছে। কদিন পর বঙ্গজনরা এভাবে গালি দেবে, শালা গুপ্ত কোথাকার, তুই গুপ্ত, তোর 14 গোষ্ঠী গুপ্ত। বাংলা অভিধান থেকে গালি অভিধানে ট্রান্সফারের জন্য শব্দটিকে বিদায়ী শুভেচ্ছা। অর্থাৎ বাংলা অভিধানে থাকা এই গুপ্ত শব্দটা গালি অভিধানে চলে যাচ্ছে আজকেই বাংলাদেশে, সেই কারণে গুপ্তকে বিদায় জানাচ্ছেন তিনি। এবার আসা যাক গুপ্ত প্রসঙ্গে কি বলছেন মোসাদ্দেক, তার পরে আমরা আলোচনা করব তিনি কি অভিযোগ করছেন। তার দাঁত টাত ভেঙে ফেলার হুমকি দিয়েছেন ছাত্রদলের এক নেতা, সেই অভিযোগ তিনি করেছেন। মোসাদ্দেক বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে সাক্ষাৎকারে, বাংলাদেশ প্রতিদিনের একটা ভিডিও আমাদের হাতে এসেছে, সেই সাক্ষাৎকারে তাকে খুবই উত্তেজিত অবস্থায় তারেক রহমানকে গালাগালি, তারেক রহমানের 14 গোষ্ঠী নিয়ে গালাগালি, তারেক রহমানের পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে যাচ্ছে তাই বাজে মন্তব্য, তারেক রহমানকে এখনই গ্রেপ্তার করতে হবে, এই ধরনের বক্তব্য দিয়েছেন। কি কি বিষয় তিনি অবলম্বন করেছেন এই বক্তব্যে সেগুলো আপনাদেরকে বলি। তিনি বলছেন যে তারেক রহমান, আমরা গুজব রটাই না, তারেক রহমানই গুজব রটায়। এবং তিনি বলছেন টিকা নিয়ে তারেক রহমান গুজব রটিয়েছে। তারেক রহমান বলেছেন বিগত 2 সরকারের আমলে টিকা দেয়া হয়নি, এই কারণে হামিদ টিকার অবস্থা খারাপ হয়েছে। তিনি বলছেন যে এটা গুজব, কারণ বিগত 2 সরকারের আমলে টিকা দেয়া হয়েছে। অর্থাৎ ইউনূস সরকার যে টিকা নিয়ে কেলেঙ্কারি করেছে সেটা ঢাকার একটা চেষ্টা তিনি করেছেন। তিনি মানে অনলাইনে এই গুজব নিয়ে লেখালেখির কথা বলছেন, যে অনলাইনে মানে লেখালেখির অভিযোগে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে, অথচ গুজব রটাচ্ছেন তারেক রহমান নিজেই। তিনি বলছেন যে ডজন খানিক উদাহরণ দেওয়া যাবে তারেক রহমানের গুজব সম্পর্কে। তারেক রহমান নাকি 1 ডজনেরও বেশি গুজব ছড়িয়েছেন, এই বক্তব্য তিনি দিচ্ছেন। তিনি ডাকসুর ওয়ালে, ডাকসুর গেটে লেখা হয়েছে যে গুপ্তজার অবস্থান, বাড়ি তার পাকিস্তান, ঠিকানা তার পাকিস্তান, এরকম লেখা হয়েছে। তিনি বলছেন আমার বাড়ি কি পাকিস্তান? তিনি উত্তেজিত হয়ে বলছেন যে আমার বাড়ি কি পাকিস্তান? এখন আমি তাকে প্রশ্ন করি, এটা কি তাকে লেখা হয়েছে? মানে ডাকসুর ওয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ওয়াল, সেখানে লিখেছে যে গুপ্তজার অবস্থান, বাড়ি তার পাকিস্তান। এটা মোসাদ্দেকের গায়ে লাগলো কেন? তিনি কেন ভাবছেন যে তাকে লেখা হয়েছে যে তার বাড়ি পাকিস্তান? তিনি প্রশ্ন করছেন আমার বাড়ি পাকিস্তান, তোর বাপ তারেকের বাড়ি পাকিস্তান। এই রকম নোংরা ভাষায় তিনি গণমাধ্যমে বলছেন। তিনি বলছেন যে তোর বাপ গুপ্ত, তোর বাপের বাড়ি পাকিস্তান, 17 বছর তোর বাপ পালাইছিল, লন্ডনে পালাই গেছিল, মুসলেখা দিয়ে লন্ডনে পালাইছিল। এই ধরনের এমন কোনো বাজে কথা নাই যেটা তিনি বলেননি। বলেছেন তোর বাপের জন্ম করাচিতে, খোঁজ নিয়ে দেখ, তোর বাপ পাকিস্তানি, আমরা পাকিস্তানি না, এই ধরনের বক্তব্য তিনি বলছেন। মানে তিনি বলছেন যে তোর বাপের বাড়ি পাকিস্তান, আমার বাড়ি কি পাকিস্তান? তিনি বাংলাদেশের সব থেকে বড় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক, সাহিত্য সম্পাদক, তার মুখের ভাষা হচ্ছে এটা। এবং তিনি বলছেন তারেক রহমানকে গ্রেপ্তার করতে হবে, তারেক রহমানকে মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করার কথা বলছেন। এখন সরকারের প্রতি বিনয়ী প্রশ্ন যে এই ধরনের অধ্যত্বপূর্ণ কথা বলার পরেও সরকার এই ব্যাপারে কি নিশ্চুপ ভূমিকা পালন করবে, নাকি সরকার এটা ভাববে যে না, তাকে নাড়তে গেলে ছাত্র আন্দোলন দানা বেঁধে উঠতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয় অস্থির হতে পারে, বিরোধী দল অস্থিরতার মধ্যে যেতে পারে। যদি এই ভাবনা ভাবে তাহলে খুবই ভালো, মানে পরিবেশ শান্ত রাখার জন্য এটা খুবই ওয়েল ডিসিশন হবে। কিন্তু সেখানে একটা বার্তা যাবে যে বাংলাদেশের অন্য নাগরিকরাও, যারা ডাকসুর নেতা না, যারা সাধারণ নাগরিক,
তাদের কাছেও যখন মেসেজটা যাচ্ছে, তারা কিভাবে এই মেসেজটাকে রিসিভ করবে? তারা যদি মনে করে যে প্রধানমন্ত্রীকে এভাবে গালিবাজি করা যায়, যা ইচ্ছা তাই বলা যায়, প্রধানমন্ত্রীর জন্ম নিয়ে কথা বলা যায়, তার পৈতৃক অবস্থান নিয়ে কথা বলা যায়, তার বাবা নিয়ে, এই দেশের সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে যা ইচ্ছা তাই কথা বলা যায়, প্রধানমন্ত্রী মানে ইংল্যান্ডে পালিয়ে গিয়েছিলেন, মুসলেকা দিয়ে এই ধরনের কথা অবলীলায় খুবই বাজেভাবে, নোংরাভাবে উপস্থাপন করা যায়। এই মেসেজটা যদি সাধারণ নাগরিকের কাছে পৌঁছে যায় তাহলে সেটা হিতে বিপরীত হতে পারে। আবার পক্ষান্তরে অন্যদিকে যেটা হচ্ছে, মোসাদ্দেক যেটা অভিযোগ করছেন, প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন। সেখানে তিনি বলছেন, অকথ্য গালিগালাজ করে বলে যে আমার দাঁত ফালায়ে দেবে, ডাকসুর সাহিত্য সম্পাদক মোসাদ্দেক। অর্থাৎ তিনি ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে অভিযোগ করছেন গণমাধ্যমে যে কোনো একজন ছাত্রদল নেতা তার দাঁত ভেঙে ফেলার হুমকি দিয়েছে। যদি এটাও সত্য হয় তাহলে এটাও নিন্দনীয়, কারণ কারো দাঁত থাকলেই মানে তার দাঁত ভেঙে দিতে হবে এমন তো নয়। আবার কারো দাঁত যদি অতিরিক্ত দেখা যায়, সেই অতিরিক্ত দেখা যদি আপনার সহ্য না হয়, যে তার দাঁত কেন আমার চাইতে অনেক বেশি মানে কি বলবো, দৃশ্যমান হবে, আমি অন্য শব্দ প্রয়োগ করলাম না, তার দাঁত যদি আমার চাইতে বেশি দৃশ্যমান হয় তাহলে সেই দাঁতগুলো আপনি ভেঙে দিতে চাইতে পারেন না। এটা নিকৃষ্ট একটা অপরাধ। মানে যে কারো দাঁত আপনি ভেঙে দিতে পারেন না, তারপরেও আবার একজন নেতার দাঁত ভাঙতে চাওয়া, এটা তো বড় ধরনের অপরাধ। কি অভিযোগ করছেন তিনি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নেতা তিনি বলছেন যে হেনস্থা, অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণনাশের হুমকি, এগুলো তার বিরুদ্ধে দেয়া হয়েছে। প্রাণনাশের হুমকির বিষয়টিকে মিথ্যা, ভিত্তিহীন বলে অপপ্রচার দাবি করছেন আবার ছাত্রদল নেতা মোহাম্মদ আলাউদ্দিন। এই মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন তার দাঁত ফেলে দিতে চেয়েছেন। গতকালকে বেলা 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ মোসাদ্দেক করেছেন। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন যে বেলা 1:25 থেকে 1:35 মধ্যে কলাভবনের পেছনের ফটকের সামনে দিয়ে তিনি ক্লাসে যাচ্ছিলেন। তখন আলাউদ্দিন সহ আরও কয়েকজন তার পথ রোধ করেন। পথ রোধ করে দাঁড়ালে আমি জিজ্ঞেস করি, কি হয়েছে ভাই, আপনি কে? আমি ওনাকে চিনতে পারছিলাম না। সে আমাকে প্রথমেই বলে যে তুই আমাকে চিনতে পারতেছিস না। প্রথমেই অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে যে আমার দাঁত ফালাইয়া দেবে, বলেন মোসাদ্দেক। ইসলামী ছাত্র শিবিরের সমর্থনে ডাকসুর সাহিত্য সম্পাদক নির্বাচিত মোসাদ্দেক আরও অভিযোগ করেন আলাউদ্দিন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, এক পর্যায়ে মারতে উদ্যত হয়েছে, তার জীবননাশের হুমকি দিয়েছে। এ বিষয়ে ছাত্রদল নেতা আলাউদ্দিন প্রথম আলোকে বলেছেন, আমি মোসাদ্দেককে বলেছি তুমি আমার নামে যে মিথ্যা কথা লিখেছ, আমিও তো বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র, আমার নামে যে ভুয়া কথাগুলো, মিথ্যা প্রোপাগান্ডা এগুলো বললা, কেন ছড়ালা? এই কথার জবাব চেয়েছি শুধু তার কাছে। এই জবাব চাওয়া কোনো অন্যায় কিনা এই প্রশ্ন তিনি করেন। অর্থাৎ মানে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ অসত্য বলে বলছেন। মোসাদ্দেক কেন খেপে গেলেন এই মানে ডাকসু ভবনের গেটে, মানে দেয়ালে লেখাতে তিনি খেপে গেলেন কেন? তিনি বলছেন যে একটা অফিস, সেই অফিসে এসে এখানে যা ইচ্ছা তাই লিখছে। আমি যদি ছাত্র দলের অফিসে গিয়ে যা ইচ্ছা তাই লিখি তাহলে কি ছাত্রদল সেটা মেনে নেবে? মানে ব্যাপারটা এরকম যে ডাকসু এই অফিসটা কোনো একটা দলের অফিস, কোনো একটা দলের, এটা ব্যক্তিগত সম্পত্তি, যে সেই সম্পত্তিতে কেউ কোনো ছাত্র সংগঠন কিংবা কোনো ছাত্র কোনো প্রতিবাদী ভাষার লেখা লিখতে পারবে না। এই যে লিখেছে যে গুপ্ত যার অবস্থান, বাড়ি তার পাকিস্তান, এই লেখার সঙ্গে মোসাদ্দেককে আক্রমণ করা কিংবা মোসাদ্দেককে এটাকে মিন করা কিংবা তাদের যারা অনুসারী তাদেরকে মিন করার প্রসঙ্গ কিভাবে আসছে? গুপ্ত বললেই কেন তারা মনে করছে যে তাদেরকে মিন করছে? গুপ্ত বললে কেন তার যে রাজনৈতিক দল তিনি করেন না বলেন, কিন্তু আমরা দেখি যে সেটাই তিনি করেন, ইসলামী ছাত্র শিবির কেন মনে করছে যে তাদেরকে বলা হচ্ছে? ব্যাপারটা তারা গায়ে পেড়ে নিচ্ছে কেন? এই প্রশ্ন তো উঠছে সমাজে। কারণ তারা যদি এটাকে ডন কেয়ার ভাবে এড়িয়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা আর তালগোল পাকায় না, এত বেশি আলোচনায় আসে না। এই মুহূর্তে গুপ্ত শব্দটা এমন পর্যায়ে চলে গেছে যে এটাকে মনে হচ্ছে যে প্রচণ্ড খারাপ একটা গালি, এবং সেই গালিতে তারা অতিষ্ঠ হচ্ছে। আবার ছাত্রদলও ঘোষণা দিয়েছে, ছাত্রদলের সভাপতি সেক্রেটারি গতকালকে ঘোষণা দিয়েছেন যে আমরা এই গুপ্ত সব জায়গায়, সারা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের দেয়ালে লিখব। এবং মানে এই গুপ্ত নিয়ে দেখলাম যে ডাকসুর নির্বাচনে ভিপি হিসেবে যিনি নির্বাচন করেছিলেন আবিদ,
তিনি মিছিলের নেতৃত্ব দিচ্ছেন, গুপ্ত ব্যাপারে স্লোগান দিচ্ছেন, এই ব্যাপারগুলো চলছে। তার মানে ছাত্রদল এবং শিবিরের মধ্যে গুপ্ত এই শব্দটাকে নিয়ে বেশ রাজনীতি জমে উঠেছে। রাজনীতি জমে উঠতেই পারে, একজন আরেকজনকে কথা বলবে, আমার কথার মাধ্যমে আক্রমণ করবে, রাজনৈতিকভাবে মোকাবেলা করবে অন্য দল, এটা স্বাভাবিক। কিন্তু মোসাদ্দেক যে ভাষায় প্রধানমন্ত্রী সম্পর্কে কথা বললেন, এই ভাষাটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমার মনে হয় যে তার যে দল, সেই দলের উচিত তাকে কন্ট্রোল করা, কারণ এ পর্যন্ত বহু বিতর্ক জন্ম দিয়েছেন। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সবথেকে মেধাবী ছাত্ররা ভর্তি হয়, এই যে রেওয়াজ, সেই রেওয়াজটা পর্যন্ত তিনি বিতর্কিত করেছেন গত পহেলা বৈশাখে। বাংলা 12 মাসের নাম গণমাধ্যমের সাক্ষাৎকারে বলতে না পেরে, আবার বলতে না পেরে হো হো করে, হি হি করে, মানে কি বলবো যে ওইগুলো না বলি, মানে হাসাহাসি করা, ব্যাপারটাকে মানে ছেলে খেলা ভাবা, এই ভাবাতে প্রশ্ন উঠেছে যে সত্যি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি বাংলাদেশের সবথেকে মেধাবী ছাত্ররাই ভর্তি হচ্ছেন ইদানিং? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।